This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শুনলেন তো কি বললেন ব্রাত্য বসু? তার মানে বড় সমস্যাই হয়েছিল, এখন সামলাতে হচ্ছে আর কি। আজ ডায়মন্ড হারবারে শিক্ষক সংগঠনের একটা অনুষ্ঠানে গেছিলেন ব্রাত্য বসু, সেখানে প্রেস কনফারেন্সে তার এই স্বীকারোক্তি। এরকম দিন খুব কম আসে জানেন তো, যেদিন যুযুধান দুপক্ষের মন্তব্যটা এক সুরে হয়। ওই যে নরেন্দ্র মোদী বললেন নিয়োগে দুর্নীতি হয়েছে, আর ব্রাত্য বসু মানলেন শিক্ষক নিয়োগে বড় সমস্যা হয়েছিল কয়েকজনের কারণে। মানলেন তো বটে, সমস্যার সমাধান করলেন কি কেউ? আমি জানি ব্রাত্য বসুকে এখনও যদি এই প্রশ্নটা করতাম তাহলে তিনি কি উত্তর দিতেন, বলতেন ওই মামলাবাজদের জন্য চাকরি দেওয়া যাচ্ছে না, সব দেয় তাদের। যাই যুক্তি দিন, ভোটের কয়েক মাস আগে শিক্ষা দপ্তরে চাকরি প্রার্থীদের ডেকে ফলাও করেছে মিটিংটা হলো, তার নিটফল যে শূন্য একথাও তো বেশ ফলাও করেই বলা যায়। এসএলএসটি চাকরি প্রার্থীদের ধর্নায় চলে গেছিলেন কুণাল ঘোষ, সেটা ডিসেম্বর মাস। সেদিন নাপিত ডেকে ন্যাড়া হয়েছিলেন চাকরি প্রার্থী রাসমণি পাত্র। 4 মাস পেরিয়ে গেল, একজনেরও চাকরি হয়নি। রাসমণির মাথায় চুল ফিরে এসছে, কিন্তু হাতে নিয়োগপত্রটা আজও আসেনি। আজ বেশ কিছুদিন পর রাসমণিকে দেখলাম ওই কলকাতার রাজপথে চাকরি প্রার্থীদের মিছিলে হাঁটছিলেন। 40 ছুঁই গরম, আজকে রেকর্ড প্রায়। আমরা সবাই যখন একটু ছায়া খুঁজছি তখন ওরা হাঁটছিলেন। পরে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি এবং রাসমণি সহ আরও 2জন চাকরি প্রার্থীর অসুস্থ হয়ে পড়া সব আছে, যেগুলো এতদিন ধরে দেখে আসছি। অ্যাকশন রিপ্লে পুরোটা। আজ উচ্চ মাধ্যমিকের চাকরি প্রার্থীরাও মিছিল করেছিলেন, সেখানেও এক মহিলা চাকরি প্রার্থী অসুস্থ হয়ে পড়েন। আসলে কি জানেন তো, যুদ্ধে যুদ্ধে ক্লান্ত শরীর মন, আর কত। যদি মনের মধ্যে মানুষ না খেয়ে বেশ কিছুদিন বেঁচে থাকতে পারে, জল না খেয়ে তাতেও বেশ কিছুদিন বেঁচে থাকতে পারে, এমনকি শ্বাস বন্ধ করেও খানিকক্ষণ থাকতে পারে, কিন্তু আশাটা চলে গেলে তাহলে কিন্তু বেঁচে থাকাটা খুব মুশকিল হয়ে যায়। কত বড় সমস্যার ধাক্কাটা যে ঠিক কতটা, সেটা কি ব্রাত্য বসু বা তার সরকার বা বিরোধী পক্ষ, যে যারা আছেন আর কি, যারা এই গোটা বিষয়টাকে রাজনীতির ময়দানে নিয়ে গেছেন, তারা কি বুঝতে পারছেন? গরম হাওয়ার হলকা দরদরিয়ে ঘাম, 40 ছুঁই তাপমাত্রা, তার মধ্যে মিছিল। রাজপথে অসুস্থ হয়ে পড়লেন 3 এসএলএসটি চাকরি প্রার্থী, রাসমণি পাত্র, তনয়া বিশ্বাস, বিল্ল ঘোষ। কেন এই গরমে মিছিল? চাকরি হয়নি তাই মিছিল। সরকার প্রতিশ্রুতি রক্ষা করেনি তাই মিছিল। অসুস্থ হওয়ার আগে রাসমণি তনয়ারা বলেছিলেন, আমাদের সরকার বারংবার প্রতিশ্রুতি দিয়েছেন, বারংবার আলোচনা বৈঠক করেছেন এবং আমাদের ডেডলাইনও বেঁধে দেওয়া হলো নিয়োগের। তো সেক্ষেত্রে কিন্তু আমাদের নিয়োগটা আলটিমেটলি হলো না। আজকে 1129 দিন, শুধু আমরা শুধু আমাদের নিয়োগটা চেয়েছিলাম, নিয়োগটা চাকরি চেয়েছিলাম। আমরা অন্য কোনো দাবি নেই আমাদের, যে আমরা পড়াশোনা করে রাজ্যকে পড়ে চাকরি পেয়েছি, কিন্তু আজ তার প্রতিদান মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের এই দিচ্ছে। আজ আমাদের অবস্থানটা মাননীয় মুখ্যমন্ত্রী বুঝিয়ে দিয়েছেন। কোথাও নিয়োগের জন্য স্টে নেই। সরকারের সদিচ্ছা দেখাক, আর কবে দেখাবে? শুধুমাত্র 4 দেওয়ালের মধ্যে আলোচনা বৈঠক নয়, কোর্টে গিয়ে বলুন, উপযুক্ত হলফনামা দিন যে যোগ্যদের নিয়োগ করতে চাই। রাসমণিরা 2016 সালে এসএলএসটি পরীক্ষায় বসেন, তার আগেও 2014 সালে উচ্চ প্রাথমিকের পরীক্ষা হয়। গোটা প্যানেলটাই এখন অপেক্ষায়। সেই মিছিলেও অসুস্থ হয়ে পড়েন এক চাকরি প্রার্থী, শর্মিষ্ঠা দাস বারিক। এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়ার পথে শর্মিষ্ঠার আরতি, মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয়ার কাছে আমাদের অনুরোধ, দয়া করে আপনি আমাদের এই ব্যবস্থাটা করে দিন। আমাদের যে 10 বছর চলে গেছে, আমাদের 10টা বছর ফিরিয়ে দিন, তাহলে আমাদের ইন্টারভিউ নিয়ে নিয়োগ দিন। নিয়োগ ভোট মেটার পর কি প্রতিশ্রুতির কথা মনে থাকবে সরকারের? মনে থাকবে? আসলে শর্ট টার্ম মেমোরি বলে একটা কথা এক্ষেত্রে ভুলে গেলে চলবে না। নেতারা বিশ্বাস করেন আমরা যারা সাধারণ মানুষ, সাধারণ বলে পরিচিত আর কি, যাদের এইভাবেই দেখেন নেতারা, তাদের স্মৃতিশক্তি অত্যন্ত দুর্বল। আমরা কয়েকদিনের মধ্যেই পুরনো সব কিছু ভুলে যাই। নেতাদের ব্যাখ্যা বিশ্লেষণ সেগুলোর মধ্যে ঢুকছি না। তবে আমার কিন্তু মনে হয় এই যে নোটের পাহাড়, চাকরির কালোবাজারি, দুর্নীতি, এই সব বিষয়গুলো অনেক দিন হয়ে গেল, তো তদন্ত চলছে, গ্রেফতার হয়েছে, টাকা উদ্ধার হয়েছে, চাপানুতোর তাও হয়েছে,
কিন্তু এখন পর্যন্ত চলছে তো চলছে, এরকম একটা বিষয় না। কেউ চাকরি পেয়েছেন, না দোষীরা শাস্তি পেয়েছেন, দুটোই ওই রেকারিং রেজিউয়ালের মতো চলে যাচ্ছে এরকম ব্যাপার আর কি। তো কোথাও গিয়ে ব্যাপারগুলো সম্পর্কে আমাদের আগ্রহটা চলে গেছে, যেগুলো আর কি ওরকম আমাদের বোর করে দেয় বেসিক্যালি আর কি, সোজা কথায় বোর করে। চলছে তো চলছেই, তাতে আমাদের আগ্রহ চলে যায়, আমরা ভুলে যেতে চাই অথবা গা সওয়া হয়ে যায়। ভোটের ইস্যু হিসেবেই চাকরি দুর্নীতিটা, তাই জন্য আমার কি মনে হয় জানেন তো, এখন বোধহয় ওই 4 নম্বরে চলে গেছে। তার আগে পাওয়া না পাওয়ার হিসেব, বঞ্চনা, সন্দেশখালির মতো ইস্যু, এগুলো সব ঢুকে পড়েছে। আসলে আম জনতার যেটা সব থেকে বেশি প্রয়োজন সেটা হচ্ছে বোধহয় 1 নম্বরে থাকে এই ভোটের ক্ষেত্রে, নিরাপত্তা। এটা কিন্তু সংখ্যালঘু আর সংখ্যাগুরু দুই পক্ষের জন্যই একইভাবে প্রযোজ্য। এই দুইভাবেই রাজনৈতিক দলগুলো আসলে ভোটারদের দেখতে অভ্যস্ত, তো তারা সেইভাবে মেরুকরণ করেন, আর সেইভাবেই তারা চিন্তা ভাবনা, মানে নেতারা যেভাবে আমাদের দেখান আমরাও কিন্তু সেইভাবে ভাবতে শুরু করি। আসলে বেসিক্যালি সবাই সাধারণ মানুষ এবং তাদের প্রত্যেকের চিন্তাভাবনাটাও ওই এক খাতেই বয়। সংখ্যাগুরুরা তারা চিন্তা করেন যে তাদের সন্তান সন্ততি আক্রমণের মুখে পড়বে কিনা, তাদের সামাজিক নিরাপত্তা থাকবে কিনা, আর সংখ্যালঘুরা ভাবেন কোন দল তাদের নিরাপত্তা দেবে, তোয়াজ করবে। যে দল তাদের নিরাপত্তা দেয়, তোয়াজ বা তোষণ করে, সেই দলের ছোটোখাটো ভুল ত্রুটি এমনকি দুর্নীতি সংখ্যালঘুরা ইগনোর করলেও করতে পারেন, কারণ আসল জায়গাটা নিরাপত্তা। এক্ষেত্রে দুর্নীতি কি তাহলে লোকসভা ভোটের কোনো ইস্যুই নয়? চাকরি প্রার্থীদের আন্দোলন কি রাজ্যের কোনো কেন্দ্রেই প্রভাব ফেলবে না? অন্যান্য আসনে যা হচ্ছে হোক, তমলুক লোকসভা আসনে কিন্তু ফ্যাক্টর হয়ে দাঁড়াচ্ছে শিক্ষায় নিয়োগ দুর্নীতি। নিশ্চিতভাবেই এটা আলোচিত হতে বাধ্য। তমলুকে চাকরি দুর্নীতিকে ফ্যাক্টর করে দিচ্ছেন 4 দলের 4 প্রার্থী, কোনোভাবেই এড়িয়ে যেতে পারবেন না। দেখুন, বিজেপির প্রার্থীকে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, এই বিচারপতির আসনে বসে যিনি নিয়োগ দুর্নীতিতে ইডি সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন এবং একের পর এক রায়ে ফালাফালা করে দিয়েছিলেন 4-5টা। আমরা চোখের সামনে থেকে দেখতে পেয়েছিলাম একটা পর্দা যেন সরে গেল, আর কিভাবে একটা দেখলাম যে দুর্নীতির একটা বেড়াজালে আমরা আবদ্ধ হয়ে বসে আছি। তার বিরুদ্ধে সিপিআইএম কাকে প্রার্থী করেছে? আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়কে। বিচারপতি গাঙ্গুলি বিচারপতি থাকাকালীন তার শিক্ষা দুর্নীতির বেশ কিছু মামলায় সওয়াল করেছেন এই সিপিআইএম প্রার্থী সায়ন। ভোটের ময়দানে তারা মুখোমুখি। তাদের বিরুদ্ধে আইএসএফের প্রার্থীকে, আইএসএফ তমলুকে প্রার্থী করেছে বঞ্চিত চাকরি প্রার্থী মহিউদ্দিন আহমেদকে। আর এদের সকলের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় যিনি এতদিন ধরে সরব থেকেছেন, প্রচার চালিয়েছেন, সেই দেবাংশু ভট্টাচার্য এবার তমলুকে তৃণমূলের প্রার্থী। তাহলে অন্যান্য কেন্দ্রগুলোতে রাজনৈতিক চর্চা আর যা নিয়ে যা কিছু বক্তব্য সেগুলো থাকুক, তমলুকে শিক্ষায় নিয়োগ দুর্নীতি, এজেন্সি পলিটিক্স বা কে মন্ত্রী ঘনিষ্ঠদের ঘরে টাকার পাহাড় উদ্ধার, সেটা যে মূল ইস্যু হবেই, এতে আর আশ্চর্যের কী আছে? কেউ 1000 দিন, কেউ 600 দিন, কেউ 700 দিন করে রাস্তায় বসে আছে। একজন যোগ্য চাকরি প্রার্থীও কিন্তু সেই বিচারপতির কলমে স্কুলে যেতে পারেনি। এই যে আইনজীবী, তারপরে চাকরি চোর, বিচারপতি, এই ন্যারেশনের মধ্যে একজন চাকরি প্রার্থী প্রয়োজন ছিল, যে এই পশ্চিমবঙ্গে সবথেকে বেশি বঞ্চিত হয়েছে। তার কথাটা, তার আওয়াজটা তোলার জন্য তমলুকে একজন আমার মতো কাউকে দরকার ছিল। ভগবান ওগুলো ইমোশনাল কথাবার্তা, ওগুলো আমি কান করতাম না, কখনো কোনো গুরুত্ব দিতাম না। আমি চাকরি প্রার্থীদের বিষয়ে কিছু মামলা শুনেছিলাম এই পর্যন্ত, এবং কিছু অর্ডার দিয়েছিলাম, যার ফলে অনেক চোর জোচ্চোর আজও জেলে আছে। আপার প্রাইমারি হোক, টেট হোক, 2014 হোক, 17 হোক, যেই হোক, আমরা তো প্রথম থেকে অরাজনৈতিক মঞ্চ বলেই জেনে এসেছি। কিন্তু আজকে চাকরি প্রার্থীদের মঞ্চের মধ্যে রাজনীতি ঢুকিয়ে দিয়ে আসলে বকলমে শাসক দলকেই লাভ করে দেওয়া হলো। না, আইএসএফ যে পথই অবলম্বন করুক না কেন, আইএসএফ এর কোনো ভোট নেই এখানে। এবং আমরা এখানকার বুদ্ধিমান মানুষদের একটাই অনুরোধ করবো, লড়াইটা তৃণমূল বনাম বিজেপি, অন্য কাউকে ভোট দিয়ে কেউ ভোট নষ্ট করবেন না।